ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানে একটা বিশেষ অধ্যায় পড়াবো। অধ্যায়টা হলো জল দূষণ নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের খুব জানা দরকার। এই জল দূষণ নিয়ে যখন আলোচনা করব তখন তোমরা পাশাপাশি দুটো বই রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, তার সাথে তোমরা মিলিয়ে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজে দাঁড়াবে। এখন আমরা জল দূষণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জল দূষণটা কি বলো তো? তোমরাই জানো। দেখবে আমরা অনেক সময় বাইরে বেড়াতে গেছি, কোনো গ্রামে গেছি বা শহরের দিকে গেছি, দেখবে ট্রেনে পচা গন্ধ ছাড়ছে, কোনো পুকুরেতে এত আবর্জনা পড়েছে, গন্ধ ছাড়ছে। এইগুলো তখন আমরা কি বলি, ও জলটা বিরাট দূষিত হয়ে গেছে। কেন দূষিত হয়েছে না? দূষিত হওয়ার কারণ হচ্ছে মানুষের অসংযত অত্যধিক প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে কি হয় না, জলটা দূষিত হয়। অসংযত, আমরা ঠিকঠাক ভাবে করি না, যেটা কর্তব্য সেটা করি না। প্রাকৃতিক সম্পদ আমরা যেসব জিনিসপত্র ব্যবহার করি, প্রকৃতিতে যে সম্পদগুলো ব্যবহার করি, এগুলো অত্যধিক ব্যবহারের ফলে কিন্তু জল দূষিত হয়। কিন্তু জল দূষিত হয়েছে কখন বলবো? জলকে দূষিত কখন বলবো না, জলের ভৌত রাসায়নিক প্রকৃতির গুণগত পরিবর্তন যদি ঘটে। জলের ভৌত রাসায়নিক প্রকৃতি তার যদি গুণগত পরিবর্তন ঘটে, তখন আমরা বলবো জল দূষিত হয়েছে। তখন তার জীবের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, তবে তাকে জল দূষণ বলে। দেখবে অনেক সময় তোমরা হয়তো খবরের কাগজে পড়েছো, সমুদ্রে এত তেল জমা হয়েছে, অনেক পাখি, সামুদ্রিক প্রাণী মারা গেছে। পুকুরেতে অনেক সময় দেখবে জল দূষিত হয়ে গেলে কিছু কিছু মাছ মারা যায়। এই যে দূষণ হচ্ছে, একটা ক্ষতিকর প্রভাব ফেলছে, এইটাকে আমরা বলবো জলদূষণ। জলদূষণ বিভিন্নভাবে হতে পারে। দৈনন্দিন ও শিল্পজাত বর্জ্য পদার্থে জলাশয়ে ফেলা, শিল্প থেকে যেসব আবর্জনাগুলো আসে সেগুলো সরাসরি পুকুরে ফেলছি, নদীতে ফেলছি, তাহলে তো নদী দূষিত হবেই, পুকুর দূষিত হবেই, সেইভাবে ফেললে হবে। নর্দমায় যদি ফেলি, নর্দমাতেও হয়। এর ফলে কি হবে, কি পশু পাখি নিঃসৃত বর্জ্য পদার্থ, পশু পাখি থেকে যে বর্জ্য পদার্থ, সেও অনেক সময় পুকুরের জলে পড়ে, নদীতে পড়ে, সমুদ্রে পড়ে, সেগুলো দূষিত করে। এছাড়া মৃত প্রাণীর দেহ, অনেক সময় দেখবে কুকুর, বেড়াল ইত্যাদি মারা যায়, মারা গেলে কি হয়, জলেতে ফেলে দিয়ে আসে, পুকুরের জলে ভাসতে থাকে। মাছ যখন মরে ভাসতে থাকে, তখন জল কিন্তু দূষিত হয়। এইভাবে বিভিন্ন কারণে জল কিন্তু দূষিত দেখতে পাওয়া গেছে। আমরা বিভিন্ন রকমের দূষণ নিয়ে আলোচনা করব। আমরা এখন কীটনাশক বা পেস্টিসাইড কিভাবে জল দূষিত করে সেটা নিয়ে আলোচনা করব। এগুলো কি না, কীটনাশক কি বা পেস্টিসাইডটাই কি না, পতঙ্গ নাশক। দেখবে বিভিন্ন রকম, আমাদের যারা গ্রামের দিকে বাড়ি তারা জানে, ধান, গম, এইসব যখন আলু, এসব যখন ফসল ফলে, সেখানে ছোট ছোট কিছু পোকা ফসলকে নষ্ট করে। তার জন্য যাতে সেই পোকাগুলোকে মেরে দেওয়ার জন্য আমরা একটা পেস্টিসাইড ব্যবহার করি, একটা কেমিক্যাল, রাসায়নিক পদার্থ ব্যবহার করি। সেটা হচ্ছে পতঙ্গনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক। আগাছা অনেক গাছ হয়, গাছগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য আমরা ঘাস মারা, সেগুলোকে অনেক সময় বলে থাকি, ঘাসগুলোকে নষ্ট করে দেয়, সেগুলোকে আগাছা। যে ঘাসগুলো দরকার নেই, অর্থাৎ আমাদের ফসলে ক্ষতি করছে, সেগুলিকে আমরা বলি আগাছা। আগাছানাশক, পেস্টিসাইড জলে অধিক মাত্রায় যদি মিশে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। অর্থাৎ আমরা যখন চাষ করি, চাষে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করি। এই রাসায়নিক পদার্থগুলো যখন জলেতে মেশে, তখন জলটাকে দূষিত করে। দূষিত করার ফলে কি হয়, একটা ঘটনা ঘটে। এর ফলে জলজ প্রাণীদের জীবন বিপন্ন হয়। যে জলেতে পড়ে, অর্থাৎ পুকুরে যদি ওই কীটনাশক পদার্থটা এসে পড়ে বা রাসায়নিক পদার্থ এসে পড়ে, তাহলে সেখানে পুকুরের মাছ বা অন্যান্য প্রাণী কিন্তু মারা যেতে পারে, অনেক সময় মারাও যায় যদি বেশি মাত্রায় পড়ে যায়। প্যারাথিয়ন
অ্যালড্রিন, এনড্রিন, কোলড্রেন, ডিডিটি, অর্গানোক্লোরিন, এইসব কীটনাশক পদার্থগুলো এরা কিন্তু জীব বিনাশী নয়। জীব বিনাশী নয়, নষ্ট হয়ে যায় না সহজে। যেহেতু নষ্ট হয়ে যায় না, জীব বিনাশী নয়, এরা কি করে না খাদ্য শৃঙ্খলের দ্বারা, মানে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এইভাবে খাদ্য শৃঙ্খলের দ্বারা এইসব বিষাক্ত পদার্থ মানুষের শরীরে শেষকালে এসে হাজির হয়। বিভিন্ন ঘুরতে 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 মানুষের শরীরে এসে হাজির হয়। এবার যখন এসে হাজির হয়, সেখানে এরা কি করে, কি জীব দিয়ে প্রবেশ করে জৈব বিবর্ধন ঘটায়। জৈব বিবর্ধন মানে শরীরে কোনো একটা জায়গায় সেখানে আস্তে আস্তে ওরা বর্ধন ঘটায়, অর্থাৎ বাড়তে থাকে, সেখানে পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। এর ফলে নানা রকম রোগ দেখতে পাওয়া যায়। কি কি রোগ দেখতে পাওয়া যায় না, টিউমার হয়, টিউমার, মাথা ধরে যায়, পেশির দুর্বলতা, ক্যান্সার, এসব হতে পারে। ক্যান্সার হতে পারে, মাথা ধরে যেতে পারে, পেশির দুর্বলতা হতে পারে, টিউমার হয়ে যাবে, এসব বিভিন্ন রকম রোগগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। ওই যে ওটা বিবর্ধন হচ্ছে, আস্তে আস্তে জমা হতে শুরু করছে। কেন জমা হচ্ছে আমি বলবো, ওই যে জৈব বিনাশী নয়। কিন্তু বাকিগুলো আরো কয়েকটা জিনিস আমরা আলোচনা করব, সেগুলো কিন্তু জৈব বিনাশী বা জৈব বিশ্লেষক। কিরকম না, ফসফেট ঘটিত পেস্টিসাইডগুলি, যে পেস্টিসাইডগুলো ফসফেট ঘটিত, সেগুলো কি না জৈব বিশ্লেষক। এদের ক্ষতিকর প্রভাব কিন্তু অনেকটা কম। এর ফলে কি হয়, এদের বমি ভাব দেখা যায়, ডায়রিয়া দেখা যায়, শ্বাসকষ্ট দেখা যায়, খিঁচুনি দেখা যায়। বমি ভাব, ডায়রিয়া, শ্বাসকষ্ট, এগুলো খিঁচুনি, সেগুলো দেখতে পাওয়া যায়। আর কি আছে বলতো, কার্বামেট জাতীয় পেস্টিসাইডগুলি জৈব বিশ্লেষক। কার্বামেটগুলো কিন্তু জৈব বিশ্লেষক, অর্থাৎ পুরো নষ্ট হয়ে যায়। এর ফলে কি হয় না, সামান্য শ্বাসকষ্ট, খিঁচুনি, এগুলো দেখতে পাওয়া যায়। অর্থাৎ এইগুলোর প্রভাব, যেগুলো জৈব বিশ্লেষক, সেইগুলোর প্রভাব কিন্তু তুলনামূলক কম। যেটা কিন্তু জৈব বিশ্লেষক নয়, অর্থাৎ জৈব বিনাশী নয়, সেগুলো কিন্তু ক্ষতিকর, অনেক বেশি ক্ষতি করে। অর্থাৎ কীটনাশক বা পেস্টিসাইড আমাদের খুব সাবধানে ব্যবহার করতে হবে। আমরা পেস্টিসাইড নিয়ে আলোচনা করেছি। এবার দেখো, আমরা রাসায়নিক সার যে ব্যবহার করি, তার ক্ষতিকারক যে প্রভাব রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কৃষিকার্যে চাষিরা যখন বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করে, কি কি সার ব্যবহার করে থাকে না, ইউরিয়া, বিভিন্ন ধরনের নাইট্রেট, সালফেট, ফসফেট, এইসব সারগুলো ব্যবহার করা থাকে। ইউরিয়া, নাইট্রেট, সালফেট, ফসফেট, এইসব জাতীয় সার ব্যবহার করে। এই সব সারগুলো জমিতে যখন ব্যবহার করে, জমিতে যখন ছড়িয়ে দেয় গাছের উপরেতে, সেই জল হয়তো আবার বৃষ্টি হয়ে আমাদের আল উঠছে, আবার যখন পাশাপাশি পুকুরে এসে পড়ে, সেখানে কি করে, অর্থাৎ পুকুরের জল, অনেক সময় গ্রামের মানুষ পুকুরের জলকে ব্যবহার করে, সেই সব জল কি করে, কি ক্ষতি করে, কি না, এইগুলো আসলে নাইট্রেট আয়ন যুক্ত জল পান করলে শিশুরা মিথেমোগ্লোবিনেমিয়া রোগে আক্রান্ত হয়। মিথেমোগ্লোবিনেমিয়া বলে একটা রোগ আছে, সেই রোগে আক্রান্ত হয়, শিশুরা আক্রান্ত হয়। আর মানব দেহে যদি অতিরিক্ত নাইট্রেট ঢুকে যায়, অতিরিক্ত যদি নাইট্রেট আয়ন ঢুকে যায় মানুষের শরীরে, তাহলে কি হবে, এই নাইট্রোসোঅ্যামিন জাতীয় যৌগ সৃষ্টি হয়। এর ফলে কি হতে পারে না, একটা রোগ হয়, মারাত্মক রোগ, সেগুলো ক্যান্সার। ক্যান্সার রোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তাহলে নাইট্রেট আয়ন থেকে দেখো এই দু রকম রোগ হতে পারে, কিন্তু যেটা বলা হলো শিশুদের রোগ আর এই বড়দের ক্যান্সার রোগ, এটা হতে পারে। আর বিভিন্ন অজৈব সার জলাশয়ে মিশলে শৈবাল, কচুরিপানা প্রভৃতি জলজ উদ্ভিদ প্রচন্ড আকারে বংশ বিস্তার করে। বংশ বিস্তার করলে কি হবে, পুকুরের ওপরে এত বেড়ে যায়, তলায় অক্সিজেনের ঘাটতি হয়। অক্সিজেনের ঘাটতি হলে কচুরিপানার তলায় যে মাছ বা জলজ প্রাণী যারা থাকে, তাদের জীবনহানি ঘটে, তারা মারা যায়। এই ঘটনা দেখতে পাওয়া যায়। এছাড়া অ্যামোনিয়াযুক্ত সার জলে মিশলে, অ্যামোনিয়াযুক্ত সার যদি জলে মেশে, তাহলে কি হতে পারে, অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়। এই জল যদি পান করা হয়ে থাকে, সেই জলও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকর।
সুতরাং দেখো, আমরা চাষের জন্য যে পেস্টিসাইড ব্যবহার করছি, যে কীটনাশক পদার্থ ব্যবহার করছি, সেক্ষেত্রেও যেমন আমাদের ক্ষতি করেছে, আবার আমরা এই যে রাসায়নিক সার ব্যবহার করছি, এক্ষেত্রেও আমাদের কিন্তু জলে অনেক ক্ষতি করেছে, ক্ষতি করে। এখন আমাদের এই ব্যাপারে সাবধান হতে হবে, আমাদের চাষিদিকে সেইভাবে ট্রেনিং দিতে হবে, সেইভাবে তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, যাতে এই পরিমাণটা অনেকটা আমরা এই দূষণ থেকে অনেকটা বাঁচতে পারি। এখন আমরা ইউট্রোফিকেশন নিয়ে আলোচনা করব। এটা কি না, এটা হলো কৃষি জমিতে যে আমরা সার ব্যবহার করি বিভিন্ন ধরনের, সেই সারগুলো যদি বাহিত হয়ে এসে পুকুরে পড়ে, তাহলে কি হয় না, পুকুরেতে সেই জাতীয় সার বৃদ্ধি ঘটে, সারের পরিমাণ। এর ফলে সেখানে কচুরিপানা, শৈবাল ইত্যাদি ব্যাপক হারে বাড়তে থাকে, বৃদ্ধি পায়। যখন পুরো পুকুর কচুরিপানায় ভর্তি হয়ে যায়, জলের তলায় যে অক্সিজেন, সেখানে তা ঘাটতি হয়। ঘাটতি যখন হয়, কিছু ব্যাকটেরিয়া সেখানে যেগুলো অবাধ শ্বসন করে, সেই অবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধি বাড়তে থাকে। অবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি হলে কি হবে কি না, যখন বৃদ্ধি পাবে তখন তার সঙ্গে বিভিন্ন বর্জ্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তারা কি মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড ইত্যাদি গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে। এর ফলে কি হবে, জল দুর্গন্ধ ছাড়ে। এই ঘটনাটাকে বলা হবে ইউট্রোফিকেশন। তাহলে এটা কি বলছে দেখো না, কৃষিকার্যে ব্যবহৃত ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট উপস্থিত ফসফেট, যে ডিটারজেন্ট আমরা কাপড় কাচি তাতে ফসফেট, আর উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহৃত অন্যান্য পুষ্টিকর উপাদান জল দ্বারা বাহিত হয়ে কোথায় এসে পৌঁছায় না, জলাশয়ে এসে পৌঁছায়, জল দূষণ সৃষ্টি করে। এর ফলে শৈবাল, কচুরিপানা আর বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে। কে কি বৃদ্ধি ঘটে জানে না, শৈবাল, কচুরিপানা, অন্যান্য জলজ উদ্ভিদ দ্রুত বংশবৃদ্ধি করে। এই বিজ্ঞানের পরিভাষায় একে বলা হবে ইউট্রোফিকেশন। বিজ্ঞান এই যে বৃদ্ধি ঘটছে, বিজ্ঞানের পরিভাষায় একে বলা হবে ইউট্রোফিকেশন। এর ফলে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। এবার অক্সিজেনের পরিমাণ কমে গেলে অক্সিজেনের সাহায্যে যারা শ্বাসকার্য চালায় তারা মারা যায়। আর অক্সিজেন ব্যতি রেখে যারা শ্বাসকার্য চালাতে পারে, অর্থাৎ অবাধ শ্বসনকারী যারা রয়েছে, যারা অক্সিজেন ছাড়া মানে শ্বাসকার্য চালায়, তা সেই সব ব্যাকটেরিয়া বৃদ্ধি ঘটে। তারা কি করে, ওই ব্যাকটেরিয়া সমূহ মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাসীয় পদার্থ তৈরি করে। এই গ্যাসীয় পদার্থগুলো কি করে না, এর ফলে কি এই দুর্গন্ধের সৃষ্টি হয়। এই গ্যাসীয় পদার্থগুলো সেখানে দুর্গন্ধ সৃষ্টি করে, অর্থাৎ সেই জলাশয়ে আমরা দুর্গন্ধ পাই। তখন আমরা বলি কি, জল দূষিত হয়েছে। এখন আমরা জল দূষণের আরেকটা ভাগ, এটা হচ্ছে অ্যালগাল ব্লুম নিয়ে আলোচনা করব। এটা কি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা বদ্ধ জলাশয়ের উপরে যদি কোনো ক্রমে শ্যাওলা জমে বা শৈবাল জাতীয় জিনিস এখানে জমতে থাকে, তাহলে কি হয় কি না, বাইরে যে সূর্য থেকে যে আলোক, সূর্যালোক কিন্তু এই ভেতরে প্রবেশ করতে পারে না। ওই যে জলাশয় আছে, জলাশয়ের ভেতরে আসতে পারে না। জলাশয়ের ভেতরে না আসতে পারলে কি হবে, এটা বদ্ধ ও উপরে একটা স্তর পড়ে যায়, একটা শৈবালের স্তর পড়ে যায়। কিছু শৈবাল মারা যায়, পচে যায়, সেগুলো তলাতে থেকে যায়। এর ফলে কি হয়, এই জল পুরোটা পচে নষ্ট হয়ে যায়। শৈবাল থেকে এই ধরনের জলদূষণ হয়। এই জলদূষণকে আমরা বলি অ্যালগাল ব্লুম। তাহলে একটা ছোট্ট করে আবার বলি, দেখো, যদি কোনো বদ্ধ জলাশয় থাকে, সেখানে যদি শৈবাল থাকে, শৈবাল যদি প্রচন্ড হারে বংশ বিস্তার করে উপরেতে একটা স্তর সৃষ্টি করে ফেলে, এত শৈবাল হয়, উপরে সূর্যালোক সেখান থেকে ভেদ করে ওই পুকুরের ভেতরে জলেতে আসতে পারে না, তখন কি হয়, এখানে জলটা পচে যায়, অক্সিজেনের পরিমাণ কমে যায়। অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, এই জলটা
মানে পচে নষ্ট হয়, যদি নষ্ট হয় পানের অযোগ্য হয়ে যায়, তখন এখানে কিছু প্রাণী তারাও মারা যায়। এই ধরনের যে দোষ হয়, যে দূষণ হয়, শৈবাল জাত যে দূষণ হয়, সেই দূষণকে বলা হবে অ্যালগাল ব্লুম। এটাকে মনে রাখবে। এখন আমরা আর্সেনিক ঘটিত দূষণ নিয়ে আলোচনা করব। এই আর্সেনিক ঘটিত দূষণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ভৌম জল নিয়ে কথা বলতে হয়। ভৌম জল মানে কি? মাটির তলায় যে জল থাকে, ভূগর্ভস্থ যে জল, তাকে বলা হবে ভৌম জল। এই ভৌম জলে কিন্তু আর্সেনিক সরাসরি থাকে না, এর কোনো নির্দিষ্ট এর কোনো ভূমিকা নেই। এখানে কি থাকে না, আপনার যেটা ভূমিকা আর্সেনাইট আর আর্সেনেট লবণগুলো জলে যদি দ্রবীভূত হয়, আর্সেনাইট আর আর্সেনেট এই লবণগুলো যদি জলে দ্রবীভূত হয়, তাহলে কিন্তু সেখানে আমাদের জল দূষিত করবে। আর্সেনিক থেকে এই দূষণ ক্রিয়াটা ঘটাবে। এটা কিভাবে ঘটে না, মাটির তলায় যে জলস্তর থাকে সেখানে আর্সেনিক ঘটিত যৌগস্তর থাকে। আর্সেনিক ঘটিত যৌগস্তর, আর্সেনিকের বিভিন্ন যৌগ থাকে। যখন জলটা উপরে উঠে যায়, তাহলে সেখানে ফাঁকা হয়, বাতাস সেখানে প্রবেশ করে, বাতাসে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে কি হবে, এই আর্সেনিক ঘটিত যৌগ বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, আর্সেনাইট আর আর্সেনেট তৈরি করবে। আর্সেনাইট আর আর্সেনেট যৌগ তৈরি করবে। এই যৌগগুলো আমাদের প্রচন্ড ক্ষতি করে। আমরা আলোচনা করব কি ক্ষতি করে, কি কি রোগ সৃষ্টি হয়, এটা নিয়ে করবো। কিন্তু এই আর্সেনিক থেকে প্রভাব থেকে আমাদেরকে মুক্ত হতে হবে বিভিন্নভাবে। এটা আমাদেরকে আর্সেনিক যুক্ত জল যাতে না খায়, সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। সেটা নিয়ে আমরা পরে আসছি। এখন দেখো, এই আমাদের পশ্চিমবঙ্গে 7টা জেলা আছে। আমাদের পশ্চিমবঙ্গে যে 7টা জেলা আছে, সেই 7টাতে যতখানা মিনিমাম থাকার কথা তার চেয়েও অনেক বেশি আছে। কতখানা বেশি আছে? প্রায় 200 গুণ বেশি আছে। 200 গুণ বেশি আছে এই লবণগুলো, আর্সেনাইট আর আর্সেনেট থাকার ফলে কি জল দূষিত হচ্ছে। জল দূষণের ফলে নানা রকম রোগ হচ্ছে। এখন আমরা আর্সেনিকের দূষণ নিয়ে আলোচনা করব। আর্সেনিক অনেক ক্ষতি করে আমাদের। সেই কি ক্ষতিকারক জিনিসগুলো রয়েছে দেখো। আর প্রথমে আলোচনা করছি না, আক্রান্ত ব্যক্তির ত্বক খসখসে হয়। ত্বক মানে চামড়া খসখসে হয়ে যাবে। কাঁধ, বুক, হাতের তালু, পায়ের তলায় কালচে ধূসর চাকা চাকা দাগ দেখা যায়। কাঁধেতে, বুক, হাতের তালু এসব জায়গাতে কালচে ধূসর চাকা চাকা দাগ দেখা যায়, আমরা দেখবো ওখানেতে। পায়ের পাতায় কালো দাগ সৃষ্টি হয়, একে ব্ল্যাক ফুট ডিজিজ বলে। পায়ের পাতাতেও কিন্তু কালো কালো দাগ সৃষ্টি হয়। ছবিটা তাকিয়ে দেখো কিভাবে দাগ সৃষ্টি হয়েছে। এটা হলো কি না, ব্ল্যাক ফুট ডিজিজ। এইভাবে রোগের সৃষ্টি হয়। পায়ের তলায় আঁচিলের মতন গুটি বের হয়। পায়ের তলাতে কি হবে কি না, আঁচিলের মতন ছোট ছোট গুটি বের হয়। এইসব মারাত্মক রোগ হয় আর্সেনিক থেকে। কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে। আরো দেখো, যকৃতের লিভার স্থায়ী বিকৃতি। আমাদের লিভারের বিকৃতি ঘটে যায়। ফুসফুস আর এই অন্ত্র যে রয়েছে, সেখানে ক্ষত সৃষ্টি হয়। ক্ষত মানে কি? ঘা সৃষ্টি হয়। ক্যান্সার হতে পারে, ঘা হয়ে যাবে, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। অধিক আর্সেনিক যুক্ত জল পান করলে বমি, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে রক্ত নির্গত হয়। রক্ত নির্গত রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। সুতরাং আর্সেনিক খুব সমস্যা। আর্সেনিক যুক্ত জল আমাদের এখান থেকে সাবধান থাকতেই হবে, না হলে কিন্তু বহু মানুষ এই রোগেতে আক্রান্ত হবে। এই আর্সেনিককে কিভাবে আমরা মোকাবিলা করব? আমরা তার জন্য যাতে অর্থাৎ আর্সেনিক মুক্ত জল পেতে হলে আমাদের কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি পদ্ধতিগুলো সংক্ষেপে বলছি, শোনো মন দিয়ে। প্রথম হলো অধিশোষণ পদ্ধতি। অধিশোষণ পদ্ধতি কি
মানে যে আর্সেনিকের দুটো যে যৌগ আর্সেনাইট আর আর্সেনেট, এরাই তো জলকে দূষিত করে, আর্সেনিককে প্রভাবিত করে। এখানে এই দুই ধরনের লবণই সক্রিয় অ্যালুমিনা Al2O3 অ্যালুমিনা দ্বারা অধিশোষিত হয়, এটা শোষণ করে নিতে পারে। এই অ্যালুমিনা আর্সেনাইট আর আর্সেনেটকে শোষিত করে নিতে পারে, অধিশোষিত হয়। তাই টিউবওয়েলের নলের সঙ্গে অ্যালুমিনা নির্মিত স্তম্ভ, যে টিউবওয়েলে আমরা জল ব্যবহার করি সেখানে এই অ্যালুমিনা আর এর একটা স্তম্ভ ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেখানে শোষিত হয়ে যাবে, অর্থাৎ এই লবণগুলো সেখানে শোষিত হয়ে যাবে। এইভাবে আমরা দূর করতে পারি। সহ অধক্ষেপণ পদ্ধতি, এটা কি করতে হবে না, এই যে জলটা নেওয়া হলো, এখান থেকে তোলা হলো, জলের সাথে পরিমাণ মতন ব্লিচিং পাউডার মিশিয়ে দেওয়া হয়, পরিমাণ মতো। খুব বেশি দিলে আবার শরীর খারাপ করবে, এটা মনে রাখতে হবে। পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে ভালোভাবে নেড়ে বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর, ভালোভাবে নাড়ে দেওয়া হয় ব্লিচিং পাউডার দিয়ে, কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর ফটকিরি বা ফেরিক লবণ Fe3+, ফেরিক লবণ মিশিয়ে কিছুক্ষণ স্থিরভাবে রেখে দেওয়া হয়। তাহলে কি করা হয়ে থাকে না, প্রথমে ব্লিচিং পাউডার দেওয়া হয়, কয়েক ঘন্টা রেখে দিয়ে তাতে ফটকিরি বা ফেরিক লবণ মিশিয়ে দেওয়া হয়, আবার রেখে দেওয়া হয় থাকে কিছুক্ষণ। রাখলে আর্সেনিক ঘটিত যৌগগুলো থিতিয়ে পড়ে, আর্সেনিক ঘটিত যে লবণগুলো ছিল আস্তে আস্তে থিতিয়ে পড়বে। তারপর যেই থিতিয়ে পড়লো না, পরিস্রাবনের মাধ্যমে অধক্ষেপ আলাদা করে নিলে জল পাওয়া যায়, তার 90 থেকে 95% আর্সেনিক মুক্ত হয়। যে জলটা পাওয়া যায় সেই জলটা 90 থেকে 95% এই আর্সেনিকের লবণগুলো সেখান থেকে মুক্ত হয়। এইভাবে আমরা দূর করতে পারি এখানে, অর্থাৎ আর্সেনিক মুক্ত জল আমরা অনেকটা পেতে পারি। এছাড়া একটা পদ্ধতি আছে, বিপরীত অভিস্রবণ পদ্ধতি। এটা কি পদ্ধতি? এটা হচ্ছে এই পদ্ধতিতে সেলুলোজ ট্রাইঅ্যাসিটেটকে অর্ধবৃত্ত পর্দা রূপে একটা পর্দা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। একটা পর্দা, কাকে পর্দা হিসেবে ব্যবহার করব না, সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট কে অর্ধ পর্দা রূপে ব্যবহার করা হয়ে থাকে। সেখান থেকে ব্যবহার করে জল থেকে আর্সেনিক এই লবণগুলোকে আমরা দূর করতে পারি। সুতরাং এই পদ্ধতিগুলি যেমন অবলম্বন করতে পারি, বললে তাহলে আমরা আর্সেনিক মুক্ত জল পেতে পারি। কিন্তু এখন আমরা এই ফ্লোরাইড ঘটিত দূষণ কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। এই ফ্লোরাইড কিন্তু যে সবসময় ক্ষতি করে তা নয়, এর মাত্রা যদি 1 মিলিগ্রাম পার লিটার, 1 লিটারে যদি 1 মিলিগ্রাম থাকে সেটা ভালো, সেটা দাঁতের আমাদের ক্ষয় রোধ করে। কিন্তু তার সর্বোচ্চ সীমা হচ্ছে 1.5 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1.5 পর্যন্ত সেটাকে আমরা ম্যাক্সিমাম নিতে পারি, রাখলেও সেটাকে গ্রাহ্য করা যাবে। তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে না, নানা রকম রোগের সৃষ্টি হবে। আমরা সেই রোগগুলো নিয়ে আলোচনা করব। তার আগে দেখি এটা কিভাবে আসে বা কোথায় কোথায় এই ফ্লোরাইড ঘটিত দূষণগুলো দেখতে পাওয়া যায়। দেখা গেছে পুরুলিয়া 1, পুরুলিয়া 2 আর হুড়া, ওই একই এলাকায়, পুরুলিয়া এলাকাতে এইসব ব্লকে বিস্তীর্ণ এলাকাতে কি হয় না, ভৌম জলে ফ্লোরাইডের পরিমাণ বিপদসীমার উপরে আছে। ফ্লোরাইডের পরিমাণ বিপদসীমার উপরে কেন ওখানে বেশি আছে না, ওখানে কিছু খনিজ সম্পদ আছে। সেই খনিজ সম্পদ থেকে সেখান থেকে কিন্তু এই ফ্লোরাইডগুলো জলেতে মেশে। সেগুলো কি আছে না, খনিজ পদার্থ ক্রায়োলাইট, ফ্লুরোঅ্যাপাটাইট আর ফ্লুরোস্পার, এইসবগুলো মাটির তলায় থাকে। এরা এখান থেকে নানা রকম ফ্লোরাইড ঘটিত যৌগগুলো আমাদের জলের সাথে মিশে সেখানে জলকে দূষিত করে। বীরভূম, বাঁকুড়া, মালদহ জেলাতেও মাটির নিচে কিছু ফ্লুরিনের সন্ধান পাওয়া গেছে, কিছু খনিজ পদার্থ আছে, এগুলো সেখানে দূষিত করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, কয়েকটা রাজ্য, বিশেষ করে রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু,
রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এইসব রাজ্যতেও দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়ার কারণ হচ্ছে সেখানে কিছু কলকারখানা আছে, যেমন সারের কারখানা, প্লাস্টিক কারখানা, ইউরেনিয়াম বা ধাতব শিল্পের কারখানা, কাঁচ শিল্প, এইসব জায়গা থেকে ফ্লুরিন ঘটিত কিছু যৌগ জলেতে মেশার জন্য সেখানকার যে মানুষ, অধিকাংশ মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ফ্লুরাইড ঘটিত দূষণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই ফ্লুরাইড ঘটিত জল যখন আমরা পান করি, কি কি রোগ দেখতে পাওয়া যায় আমরা দেখব। এখানে দেখো, এই যে ছবি দেখতে পাচ্ছ, দাঁতের কি অবস্থা দেখো। এখানেতে আমাদের যে সাদা সুন্দর দাঁত, সেখানে কি অবস্থায় দাঁড়িয়েছে। এখানেতে এইসব রোগ কিন্তু এই ফ্লুরাইডের ফলে তৈরি হয়েছে, ফ্লুরাইড দূষণ সেখান থেকে এটা হয়েছে। এটা কি বলছে না, পানীয় জলে প্রতি লিটারে 0.5 থেকে 1 মিলিগ্রাম, প্রতি লিটারে 0.5 থেকে 1 মিলিগ্রাম ফ্লুরাইডের উপস্থিতি দাঁতের পক্ষে ভালো, দাঁতের পক্ষে উপযোগী। কিন্তু পানীয় জলে অধিক পরিমাণে ফ্লুরাইড যদি থাকে, পানীয় জলে যদি ফ্লুরাইডের পরিমাণটা বেশি থাকে, তাহলে কি হবে, দাঁতের ও হাড়ের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সে একটু গঠন করে। এর ফলে কি হবে, দাঁত ও হাড় ভঙ্গুর হয়ে যায়, মেরুদণ্ডের নমনীয়তা হ্রাস পায়, হাত পা গুলো বেঁকে যায়, বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়। এই রোগকে বলা হবে ফ্লোরোসিস, ফ্লোরোসিস রোগ দেখতে পাওয়া যায়। এছাড়া অনেক সময় ফ্লুরাইডের অতি সংক্রমণের ফলে পায়ের হাড় বেঁকে যায়, অনেক সময় হাড়গুলো বেঁকে যায়, দেখবে হাত পা বেঁকে আছে, হাঁটতে পারে না। এইসব কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে, একে নক নি সিনড্রোম বলা হয়ে থাকে। এছাড়া দীর্ঘদিন ধরে ফ্লুরাইড যুক্ত জল পান করতে যদি থাকা হয়, ওই ফ্লুরাইড যুক্ত জল যদি দীর্ঘদিন আমরা পান করি, তাহলে থাইরয়েডের সমস্যা দেখা যায়, সেখানে সমস্যা দেখা যায়, শারীরিক বৃদ্ধি হ্রাস পায়, আর বৃক্ক মানে কিডনি এর আমাদের ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে বিভিন্নভাবে আমরা জল অজান্তে খেয়ে যাচ্ছি, কিন্তু জলে আমরা জানি না আর্সেনিক আছে না ফ্লুরাইড আছে, কি আছে জানি না, সেখান থেকে রোগের সৃষ্টি হচ্ছে। আমরা বিভিন্নভাবে আমরা আক্রান্ত হচ্ছি, শুধু আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এইভাবে এই পানীয় জল থেকে আক্রান্ত হচ্ছে। আমরা এই ফ্লুরোসিস সম্পর্কে জানলাম, কি কি রোগ হয় এখানেতে, ফ্লুরাইড থেকে কি কি রোগ আসতে পারে। আমরা আরো কয়েকটা রোগ জানবো, আরো কিছু জানি আমরা দেখি। দেখো এখানে ইতাই বলে একটা রোগ হয়, ইতাই। এটা আবার কি না, এটা হলো হাড়ে বা গাঁটের যন্ত্রণা হবে। আমাদের হাড় বা যে গাঁট, বিভিন্ন যে গাঁট আছে শরীরে, গাঁটের যন্ত্রণা হবে। এখানে হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি হবে, সহজে ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। এমনকি ফুসফুসে ক্যান্সার পর্যন্ত দেখতে পাওয়া যায়। এই ইতাই যে রোগটা আছে, এটা কোথায় হয়েছিল না 1970 খ্রিস্টাব্দে জাপানের টুয়ামায় ক্যাডমিয়াম ঘটিত জলদূষণের ফলে ইতাই রোগ দিয়ে দেখা গিয়েছিল জাপানের কোথায় না টুয়ামায় এই ক্যাডমিয়াম ঘটিত জলদূষণের ফলে এই রোগটা দেখেছিল। এছাড়া আরেকটা রোগ আছে, সেই রোগটার নাম হচ্ছে মিনামাতা। কি আবার কি রোগ, এটাও কিন্তু অনেক রকম আমাদের সমস্যা সৃষ্টি করে, হাজার হাজার মানুষের জন্য মারা যায়। এর উপসর্গ হলো পেশি, ঠোঁট, জিহ্বা আর হাড়ের অসারতা। আমাদের বিভিন্ন রকম পেশি, ঠোঁট, জিভ মানে জিহ্বা আর হাড় অসার হয়ে যাওয়া, কোনো সার থাকবে না, কোনো সেন্স থাকবে না। আর কি করবে, কালক্রমে অন্ধত্ব হয়ে যাবে, আস্তে আস্তে চোখে দেখতে পাবে না, অন্ধ হয়ে যাবে, আর স্মৃতি বৈকল্য হবে, সবকিছু সে ভুলে যাবে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। এটা কোথায় দেখা গিয়েছিল না, এটা হয়েছিল 1953 থেকে 1969 সাল এই খ্রিস্টাব্দে জাপানের মিনামাতা অঞ্চলে মার্কারি ঘটিত বিষক্রিয়ায়
এই রোগটা দেখা গিয়েছিল, সেখানে 100 জনের বেশি মারা গিয়েছিল। একটা জিনিস লক্ষ্য রাখো, ইতাই আর মিনামাতা দুটোই কিন্তু, এটাও জাপানে দেখা গিয়েছিল আর এটাও কিন্তু জাপানে দেখা গিয়েছিল, দুটো রোগই কিন্তু জাপানে দেখা গিয়েছিল। আর এইটা ছিল ক্যাডমিয়াম ঘটিত আর এইটা হলো মার্কারি ঘটিত। এটা মানে মিনামাতা হলো মার্কারি ঘটিত, এই দুটো রোগ হয়। সুতরাং আমাদের যে রোগগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের জল থেকে যে দূষণের ফলে আর্সেনিকই হোক, ফ্লুরাইডই হোক বা এই ধরনের বিভিন্ন রকম যে রোগগুলো দেখতে পাচ্ছি, সমস্যা দেখতে পাচ্ছি, আমাদেরকে সচেতন হতে হবে। সরকার এই ব্যাপারে অনেক এগিয়েছে, সরকার বিভিন্ন রকম সহযোগিতা করছে যাতে আমাদের পরিষ্কার জল যাতে আমরা সবাই বাড়িতে বাড়িতে আমাদের পৌঁছে যায় সেই ব্যবস্থা করেছে। তবুও আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে আরও সচেতন হতে হবে যাতে আমরা খুব পরিশুদ্ধ আমরা পানীয় জল পান করতে পারি, আমরা যাতে সুস্থ থাকতে পারি, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।